ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকেও আমি এই ভিডিওতে অঙ্কের খুব গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো, ঠিক আছে? এ ও বি এর কাছে মোট এত টাকা আছে। প্রথমে দেখো এখানে একটা রিলেশন দেওয়া আছে, সেটাকে ব্রেক করার চেষ্টা করো বস। এ টাকার 5/19 অংশ বি এর টাকার এত অংশের সমান। আমরা তাহলে এটাকে টার্গেট করি। হ্যাঁ, এখান থেকে এ আর বি এর টাকার রেশিওটা পাওয়া যাবে। ওকে, কি কি সমান বলছে? এ এর মানে ইন্টু কত অংশ 5/19 সমান সমান এটা কার সঙ্গে সমান হবে? বি এর টাকার 2/5 অংশ। ওকে, ক্যান্সেল তো হচ্ছে না। বি এদিকে বিটাকে বাদিকে নিয়ে আসো, তাহলে তোমরা বলবে স্যার গুণ আছে, এটার জায়গা পাবে নিচে। ওকে, তাহলে বস সমান সমান কত হবে? 19 গিয়ে 2 এর সঙ্গে গুণ হবে, 19 দুগুণে 38। আর এই 5 আছে না, 5 কোনাকুনি গুণ হবে, 19 দুগুণে 38, রাইট? আর 5 গিয়ে এদিকে কি হবে? কোনাকুনি 5 এর সঙ্গে গুণ হবে, 5 5 25, রাইট? তাহলে এদিকে 19 দুগুণে 38 আর এদিকে 5 5 25। ফান্ডা ক্লিয়ার? ভেরি গুড। তার মানে এর কাছে আছে 38 ভাগ টাকা আর বি এর কাছে 25 ভাগ। প্রশ্নে টোটাল টাকা আছে না, তাহলে তুমিও বার করো টোটাল টাকা কত, দুটো যোগ করো 63 ভাগ। ওকে, টোটাল টাকা 63 ভাগ আর প্রশ্নের টোটাল টাকা কত বলছে? 6300। তার মানে 63 ভ্যালু তো কত হবে বস? 6300, রাইট? টোটাল টাকা 38 আর 25 63 ভাগ, তার প্রশ্নের টোটাল টাকা 6300। তাহলে 63 ভ্যালু যদি 6300 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 100 গুণ। ওকে, তাহলে বি এর টাকা কত? বি এর টাকা হচ্ছে 25 ভাগ, 25 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 100 গুণ। তার মানে 2500 কে 2500 টাকা, রাইট ফান্ডা? তাহলে 63 ভাগ মানে 6300 হলে তাহলে 25 এর ভ্যালু কত? 2500 টাকা, রাইট? চলো এবার আসো নেক্সট 2। একটি ব্যাগে সমপরিমাণ 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে। যদি মোট মূল্য 35 টাকা হয় তবে প্রত্যেক প্রকারের মুদ্রা কতগুলি আছে? টোটাল পরিমাণটা কি সে আছে বলে দেখি মূল্যে। আর এখানে সংখ্যার দেখো একটা হিন্স দেওয়া আছে, কিন্তু সংখ্যা মুদ্রার সংখ্যার একটা হিন্স দেওয়া আছে। মন দিয়ে শুনো ভাই বা বোন, প্রত্যেকে মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো, প্রত্যেকে বুঝতে পারবে, রাইট? 50 পয়সা 25 পয়সা। তাহলে দেখো সম পরিমাণে আছে মানে আমরা যদি 1 টাকার কয়েন যদি ধরি 1 ভাগ, তাহলে 50 পয়সার কয়েনে কত ভাগ হবে? 1 ভাগ। 25 পয়সার কয়েনও 1 ভাগ। সেম সংখ্যা, সেম, রাইট? তাহলে রেশিও করলে 1:1:1। কেউ যদি বলে না স্যার আমি মানবো না, এটা আমি 5 ভাগ ধরবো, তাহলে এটাও 5 এটাও 5, আলটিমেট রেশিও করলে তো এটাই হবে, রাইট? এবার দেখো সংখ্যা থেকে এখানে টোটাল পরিমাণটা মূল্যে আছে, তাহলে আমরা মূল্যে যদি আসি, মূল্য মানে টাকায় আনতে পারো, পয়সায় আনতে পারো। আমি যদি এইভাবেই ধরি বুঝার সুবিধাতে, 1 টাকার কয়েন আছে একটি, 50 পয়সার কয়েন একটি, 25 পয়সার কয়েন একটি। তাহলে একটি কয়েনে কত পয়সা হবে? 100 পয়সা। আর 50 পয়সার কয়েন একটি কয়েনে কত পয়সা হবে? 50 পয়সা। আর 25 পয়সার একটি কয়েনে কত পয়সা হবে? 25 পয়সা। তাহলে আলটিমেট পয়সা পয়সা তো ক্যান্সেলই হবে। 50 দিয়ে ছোট করো না, 25 দিয়ে ছোট করি, 4 25 100, 25 দ্বিগুণে 50, 25 কে 25, রাইট? তাহলে সংখ্যা থেকে মূল্যে এসে গেলাম। তার মানে আমি যদি বলি টোটাল মূল্য কত? 4 আর 2 6, 6 আর 1 7 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল মূল্য কত দেওয়া আছে? 35। প্রশ্নে কম বেশি থাকলে ডিফারেন্স, তাহলে তুমিও ডিফারেন্স বার করবে, রাইট? প্রশ্নে যা থাকবে তুমিও তাই বার করবে। 2D মডেল, 2D বলতে 2 ডাইমেনশন মডেল, মানে একই জিনিস দুই ভাবে প্রকাশ। প্রশ্নেও টোটাল মূল্য, তুমিও বার করো টোটাল মূল্য। তাহলে 7 ভাগ মানে যদি 35 হয়, কত গুণ? 5 গুণ। 1 টাকাটাই বার করো, তাহলে 1 টাকার কয়েন আছে 4 ভাগ মূল্য, তাহলে 4 ভাগ মানে 4 5 20 টাকা। 7 ভাগ মানে 35 টাকা যদি হয়, তাহলে 4 ভাগ মানে কত টাকা? 20 টাকা। এবার 20 টাকা বানানোর জন্য 1 টাকার কয়েন কয়টি লাগবে? 20টি, তাই না? 1 টাকার কয়েনে তো কোনো প্রবলেম নেই, একটি কয়েনে 1 টাকা, দুইটি কয়েনে 2 টাকা, তাহলে 20 টাকা বানানোর জন্য 20টি কয়েন লাগবে। এবার সব কয়েন সেম না, 1 টাকার কয়েন 20টি হলে 50 পয়সাও 20টি, 25 পয়সাও 20টি। তার মানে প্রত্যেক প্রকারের কয়েন কতগুলি করে আছে? 20টি করে আছে, রাইট?
পান্ডা ক্লিয়ার বস? ভেরি গুড। রজনী 11,500 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ধার নেন। তিনি দুটো বার্ষিক কিস্তিতে ধার শোধ করবেন। চক্রবৃদ্ধির কিস্তি কিভাবে ডিল করে পার্সেন্টটা ভাঙিয়ে নেন। 10% মানে 10/100 ক্যান্সেল করলে কত হয়? 10/1 সুদ। তাহলে দেখো এটা চক্রবৃদ্ধির কিস্তি না, হ্যাঁ হয়তো একটু ফি কম আসবে, কিন্তু এইভাবে করে না খুব সহজে হয়ে যাবে। কিভাবে স্যার? 10 টাকা রাখলে 1 সুদ হয়, তার মানে সুদ আসল কত ভাগ? 11 ভাগ। 10 রাখলে 11 হবে। পরে এটা আবার লেখো 10, আর এখানে কি হবে মন দিয়ে শুনো, এটা একটু ফাঁকা রাখি। হ্যাঁ, তাহলে 10 ভাগ যদি আসল হয় তাহলে সুদ হচ্ছে 1 ভাগ, তাহলে 10/1 সুদ, তাহলে দুইটা যোগ করো, তার মানে সুদ আসল কত ভাগ? 11 ভাগ। এটা আবার রাখো, 10 রাখলে কত হবে? 11 হবে। দুইটা কিস্তি দুইবার লিখবে, 3টা কিস্তি হলে 3 বার। এবার প্রথমেরটা যা আছে তাই, আর পরেরটা স্কোয়ার করে দিবে। 10 স্কোয়ার 100, আর এখানে 11 স্কোয়ার কত? 121। 3টা থাকলে কতবার লিখবো? 3 বার। প্রথমেরটা যা আছে তাই, পরেরটা স্কোয়ার, পরেরটা কিউব করব। এখানে দুটো আছে তো হালকা। পরে অ্যাকচুয়ালি কি হয় বলে দেখি, এগুলা দিয়ে কি বুঝায় বলে দেখি, এটা দিয়ে আসল বুঝায়, আসল মানে জিনিসটার দাম বুঝায়। আর এটা দিয়ে কি বুঝায় বলে দেখি? কিস্তি। এনে কি করবে বলে দেখি, দুইটা আছে দুইবার লিখবে, 3টা থাকলে 3 বার, জাস্ট পরেরটা স্কোয়ার করবে, এটা 121, এটারও 121 বানাবে, 11 দিয়ে গুণ করবে, দুটো সেম বানাবে। এবার এইটা 11 গুণ হলে এটাও 11 গুণ, তার মানে 110। এইটা কিস্তি। এটা সেম কেন বানাবো? প্রথম কিস্তি 121 ইউনিট, পরের কিস্তি 121 ইউনিট। আর এইটা কি, এদিকের গুলা যদি যোগ করো না, দ্রব্যটা যত টাকা ধার নিচ্ছ বা যে জিনিসটা কিনছো, হ্যাঁ কত, এই দুইটা যোগ করলে কত হয়? 210 ইউনিট। এইটা দিয়ে বুঝায় তুমি কত টাকা ধার নিচ্ছ বা কত টাকা দামের, যদি বলে একটা বাইক বা মোবাইল বা ল্যাপটপ এত টাকা দামের কিনছো কিস্তিতে, মানে চক্রবৃদ্ধি সুদের হারে কিস্তিতে সুদ করবে। তো জিনিসের দাম বুঝায় যে জিনিসটা কিনছো, ক্রয় করছো, বা ধার কত টাকা নিচ্ছে 11,550 টাকা, এইটাকে রিপ্রেজেন্ট করে। আর এগুলা কি বুঝায়? কিস্তি, রাইট? তাহলে যদি ইউনিট দিয়ে বলো তুমি কত ভাগ ধার নিচ্ছ, 210 ভাগ বা 210 ইউনিট, এদিকে ডিল করি নাকি? তাহলে তুমি কত ভাগ ধার নিচ্ছ? 210 ভাগ, যা তা টেকনিক দাও। তাহলে উপরে বসাও কত টাকা ধার নিচ্ছ? 11,550 টাকা। উপরেরটা রিয়েল ভ্যালু দিয়ে বুঝো। ওকে, তুমি কত টাকা ধার নিলে 210 ভাগ, তাহলে উপরে বসাবে কত টাকা ধার নিচ্ছে? 11,550। উপরে যা বসাবে নিচেও তাই, এত টাকা ধার করছে, নিচেও বসাও এত টাকা ধার করছে। আর যেটা বার করব, কিস্তি বার করব, প্রতিটা কিস্তি 121 ভাগ, 121 এর ভ্যালু কত? 00 ভোগে। আমার ভাষা বুঝতে পারলে? উপরে যা বসাবে নিচে, উপরে এটা কি ধার, কত টাকা ধার বা ঋণ নিচ্ছ, নিচে ওইটার ধার, নিচেরটা ইউনিট দিয়ে। 210 ইউনিটের ভ্যালু যদি এত টাকা হয়, তাহলে 121 ইউনিটের ভ্যালু কত? রাইট? 21 দিয়ে যদি ক্যান্সেল করো, তাহলে 5 21 কত হয়? 105, থাকবে 10, 105, 5 21 105, 55। 55 কে 55 5 থাকবে 5, 55 দুগুণে 110, আর 5 115, 5 থাকবে 11, 55 কে 55 আর 11 66, তার মানে কত হয়? 6,655 টাকা। রাইট? তাহলে এইবার কিভাবে ডিল করবে বুঝছো তো? পরেরটা এটা দিয়ে কিস্তি বুঝায়, এটা সমান করবে, 3টা থাকলে 3 বার লিখবে। রাইট বস? চলো, 10 থেকে 800 লিখতে 7 সংখ্যাটি কতবার লেখা হয়? এখন বোঝানোর জন্য হয়তো একটু বড় মনে হবে, 17, 27, তারপরে 37, 47, তাই না, 57, 66, পরে দেখো 70 থেকে 79, এনে কতগুলো আছে বলো দেখি? 11টা। এনে 11টার 7 আছে, 11টা। গুণ 70 থেকে 79, তার মানে কত হয় বলো দেখি? 10 না আর 77, দেখো 70, 71, 72, 73, 74, 75, 76, 77-এ দুইটা আছে, 77-এ দুইবার গুণ, 77-এ দুইটা 7, পরে 78, পরে 79, কয়টা হয়? 11টা। বুঝা গেল? 70 থেকে 79, স্যার তোমরা বলবে স্যার 10টা সংখ্যা, তো 10টায় তো 10টা 7, আর 77-এ দুইটা 7। সেম ভাবে আমি যদি বলি 60 থেকে 69-এ কয়টা 6 আছে? 11টা। 50 থেকে 59-এ কয়টা 5 আছে? 11টা। তারপরে কত? 79-এর পরে কত হবে? 87, পরে 97।
তার মানে কয়টা 1 2 3 4 5 6 7 8 আর এখানে 11 তাই না 1 2 3 4 5 6 7 8 আর এখানে 11 8 আর 11 যোগ করো টোটাল 19টা রাইট চলো একজন কৃষক 9 ঘন্টায় 61 কিমি পথ যায় সে কিছু পথ 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যায় বাকি পথ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে যায় সে কত কিমি পথ হেঁটে গিয়েছিল রাইট এলিগেশন দিই বেগের মধ্যে বেগ দেওয়া আছে এগুলো এলিগেশন দিব স্যার কি করে বুঝবো এটা এলিগেশন হবে এটাও তো একটা ভালো প্রশ্ন দেখুন অনেকের মনে হবে স্যার এত বড় বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু স্যার এটা মানবো না বস একটা জিনিস এখন বোঝানোর জন্য একটু বড় বড় মনে হতে পারে ঠিক নেক্সট টাইমে প্র্যাকটিস করবে শর্ট হয়ে যাবে তাহলে দেখো এলিগেশন কিভাবে হবে কখন বুঝবে এই সময় দূরত্বের অঙ্কে এলিগেশন হবে টোটাল রাস্তা দুই ভাবে যাবে কিছুটা হেঁটে আর কিছুটা সাইকেলে হাঁটার বেগ দেওয়া আছে দেখো 4 সাইকেলের বেগ কত দেওয়া আছে 9 আর ওভারঅল বেগ লাগবে এটা মাঝখানে তো বেগের অঙ্কে এলিগেশন দিতে গেলে টোটাল দূরত্বটা দুই ভাগে যাবে কিছুটা হেঁটে কিছুটা সাইকেলে কিছুটা বাসে কিছুটা ট্রেনে রাইট বা কিছুটা সাইকেলে কিছুটা টোটোতে যাই হোক মোট কথা টোটাল ডিস্টেন্সটা দুই ভাগে যাবে 3 ভাগে না 2 ভাগে এবার শুধু 2 ভাগে গেলে হবে না প্রথমটারও বেগ পরেরটারও বেগ মাঝখানে ওভারঅল বেগ কত 9 ঘন্টায় যায় 61 কিমি তাহলে বেগ মানে কি দূরত্ব বাই সময় তাহলে ওভারঅল বেগ কত হবে 61/9 ফ্র্যাকশনে আছে পূর্ণ সংখ্যা নিয়ে আসো এটা আর নিচে 9 তো এটারে 9 দিয়ে গুণ করো কেন গুণ করবো স্যার তাহলে 9 9 কাটা যাবে এইটা 9 গুণ করলে এটারে 9 দিয়ে গুণ করতে হবে নাইলে বলো এটা খারাপ পাবে না তাহলে এইটাও তো 9 গুণ হবে তাহলে 4 9 36 এবার এদিকে যদি কোনাকুনি ডিফারেন্স আচ্ছা এখানে নিচে আরেকবার লিখে নিবে কত হয় 61 এলিগেশনে কি হয় কোনাকুনি ডিফারেন্স এই দুইটার ডিফারেন্স কত 81 থেকে 61 গেলে 20 আর এই দুইটার ডিফারেন্স 61 থেকে 36 মাইনাস করলে 25 ছোট করো 4 5 20 5 5 25 এবার বেগের মধ্যে যদি এলিগেশন দেওয়া যায় না অনেকে বলবে স্যার দূরত্ব পাওয়া যাবে না ভাই বেগের বিপরীত রাশি হয় সময় পাওয়া যাবে তার মানে হাঁটার সময় হচ্ছে 4 ভাগ আর সাইকেলে যায় 5 ভাগ তার মানে টোটাল সময় লাগে কত ভাগ 9 ভাগ ওকে টোটাল সময় কত ভাগ 9 ভাগ 9 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে বলো দেখি এটা সময় কিন্তু প্রশ্নে দেওয়া আছে 9 তাহলে 9 ভাগ মানে যদি 9 ঘন্টাকে বুঝায় কত গুণ 1 গুণ হাঁটারটা বার করতে বলছে না তাহলে হেঁটে যেতে সময় লাগে 4 ভাগ 4 এর ভ্যালু কত হবে তোমরা বলবে স্যার 4 ঘন্টা রাইট তাহলে বেগের মধ্যে এলিগেশন দিলে সময় পাওয়া যাবে টোটাল সময় 9 ভাগ মানে 9 ঘন্টা হলে 4 ভাগ মানে 4 ঘন্টা তাহলে হেঁটে যেতে কত ঘন্টা সময় লাগে 4 ঘন্টায় 4 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স যাবে হাঁটার বেগ কত 4 কিমি পার ঘন্টা তাহলে হেঁটে 4 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 4 কিমি তাহলে 4 ঘন্টায় কত যাবে 4 গুণন 4 বা দূরত্ব মানে বেগ ইনটু সময় এইভাবেও ভাবতে পারো এমনও বোঝা যায় হাঁটার বেগ 4 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় 4 কিমি 2 ঘন্টায় 8 কিমি তাহলে 4 ঘন্টায় 4 4 কত হবে 16 কিমি ফান্ডা ক্লিয়ার ভেরি গুড যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তবে লাভের পরিমাণ 4 গুণ হয় লাভের শতকরা হার নির্ণয় করো একটা জিনিস খেয়াল রাখো এখানে ক্রয় মূল্য চেঞ্জ হচ্ছে কোথাও বলে নেই তাহলে যদি ক্রয় মূল্য সেম থাকে না লাভ যত বাড়বে বিক্রয় মূল্যও তত বাড়বে আমি এক্সাম্পল দিই মনে করো আমি ব্যবসায়ী একটা বই আমি 100 টাকায় কিনি 120 টাকায় আগে বিক্রি করতাম তার মানে কত টাকা লাভ 20 টাকা লাভ এবার বইটা 100 টাকায় কিনে আমি কত টাকায় বিক্রি করব 125 টাকায় বিক্রি করব তাহলে কত টাকা লাভ 25 টাকা লাভ তাহলে বলো দেখি বিক্রয় মূল্য কত টাকা বাড়লো 5 টাকা আর এদিকে লাভ কত টাকা বাড়লো তোমরা বলবে লাভও তো 5 টাকাই বাড়লো ক্রয় মূল্য সেম থাকলে বিক্রয় মূল্য যত বাড়বে বিক্রয় মূল্য যদি 20 টাকা বাড়ে লাভও 20 টাকা বাড়বে বিক্রয় মূল্য 30 টাকা বাড়লে তোমরা বলবে স্যার লাভও 30 টাকা বাড়বে রাইট বস ভেরি গুড তার মানে বিক্রয় মূল্যের বৃদ্ধি আর লাভের বৃদ্ধি দুইটা কি হবে বলো দেখি সেম হবে তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণ হয় বিক্রয় মূল্য যদি আগে x থাকে তাহলে এখন কত হবে দ্বিগুণ তার মানে 2x তাহলে কত বাড়লো বিক্রয় মূল্য বাড়লো x টাকা আর লাভ কত হয় 3 গুণ হয় লাভের পরিমাণ আগে যদি y থাকে তাহলে এখন কত হবে 3 গুণ হবে 3 গুণ মানে 3y তার মানে কত টাকা বাড়লো 2y
ওকে, তাহলে বিক্রয় মূল্য কত বাড়লো x টাকা, আর লাভ কত বাড়লো বলে দেখি 3 গুণ হবে, 3 গুণ y থেকে 3y হলো, তার মানে কত, এটার থেকে এটা বিয়োগ করো, 3টা y থেকে একটা হয়ে গেল 2y। এবার বিক্রয় মূল্যের বৃদ্ধি আর লাভের বৃদ্ধি দুটো অবশ্যই কি হবে, সমান হবে। বিক্রয় মূল্য বাড়লো কত টাকা, x টাকা, আর লাভের বৃদ্ধি 2y, দুটো অবশ্যই কি হবে, সমান হবে। বিক্রয় মূল্যের বৃদ্ধি আর লাভের বৃদ্ধি সমান, ওয়াইটা গুণ আছে বস, বাদিকে নিয়ে আসো, তাহলে x/y সমান সমান 2 2, এখানে নিচে নাই মানে 1 আছে, তাহলে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হচ্ছে 1। x মানে বিক্রয় মূল্য 2 টাকা আর লাভ হয় 1 টাকা। ক্রয় মূল্য কত, তোমাদের আমি সব সময় বলি ক্রয় মূল্য বার করার সময় উল্টো, নরমালি ক্রয় মূল্য বার করার সময় আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে, ও ক্রয় মূল্য তাহলে তো লাভ, সরি লাভ তার মানে প্লাস, না বস, লাভ হলে ক্রয় মূল্য বার করার সময় উল্টো, লাভ হলে মাইনাস, ক্ষতি হলে প্লাস। কেন, যেহেতু লাভ হয়েছে না, তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হবে, কম, তার মানে ক্রয় মূল্য কত হবে, 2 - 1, তার মানে 1 টাকা বা 1 ইউনিট। লাভ হইলে মাইনাস, ক্ষতি হইলে প্লাস, তাহলে লাভের পার্সেন্ট কত হবে, উপরে লাভ 1 টাকা, ক্রয় মূল্য কত টাকা, 1 টাকা, শতকরা আনার জন্য ইনটু 100। তাহলে বলো 1 1 তো ভোগেই চলবে, তার মানে বাঁচবে কত, তাহলে তোমরা বলবে লাভের পার্সেন্ট হবে 100%, রাইট? খুব ভালো অঙ্ক। লাভের বৃদ্ধি আর বিক্রয় মূল্যের বৃদ্ধি সমান করে দাও, বিক্রয় মূল্য 2 টাকা, লাভ 1 টাকা, ক্রয় মূল্য 1 টাকা, তাহলে লাভের পার্সেন্ট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। একটি শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে, এদের মধ্যে 50 কেজি ওজনের একজন শিক্ষার্থী চলে গেলেন এবং নতুন একজন শিক্ষার্থী ভর্তি হলো। কতজন শিক্ষার্থী আছে, 50 জন, তার মধ্যে একজন চলে যায়, যে চলে যায় তার ওজন হচ্ছে 50 কেজি, তার পরিবর্তে যে আসে, আসার ফলে কি হয়, সকল শিক্ষার্থীর গড় ওজন হাফ কেজি বাড়ে। তাহলে বলো দেখি, গড়ে যদি হাফ বাড়ে, গড়ে কত বাড়ছে, 1/2 কেজি, তাহলে টোটাল কত বাড়বে মোট, তাহলে গড় মানে একজনের ওজনেই যদি হাফ কেজি বাড়ে, গড় মানে কি, গড় মানে একজনেরই বাড়ে হাফ। এবার টোটাল কত আছে, লোক কিন্তু 50ই আছে, কারণ 50 কেন, একজন যায় একজন আসে, স্টুডেন্ট তো সেম 50ই আছে, রাইট? একজন যায় একজন আসে, ওকে। তাহলে গড়ে যদি মন দিয়ে শুনো, গড়ে কত কেজি বাড়ে বলে দেখি, গড়ে যদি হাফ কেজি বাড়ে, তাহলে 50 জনের জন্য কত কেজি বাড়বে, হাফ ইন্টু 50, তাহলে 2 দিয়ে 50 × 25, তার মানে টোটাল 25 কেজি ওজন এক্সট্রা হলো। তাহলে একজন আসার ফলে 25 কেজি এক্সট্রা ওজন হলো, এক্সট্রা টোটাল, টোটাল কত কেজি ওজন বাড়লো, 25 কেজি, গড়ে হাফ মানে 25 কেজি বাড়লো। আগে যা ছিল ওজন, এখন তার থেকে 25 কেজি ওজন এক্সট্রা হচ্ছে, এক্সট্রা হওয়ার কারণ কি, এই যে নতুন যে একজন শিক্ষার্থী আসলো, যে চলে যায় তার ওজন 50, যে আসে তার ওজনও যদি 50 হতো, গেল 50 আসলো 50, তাহলে ওজন বাড়তো না, কমতো না। কিন্তু নতুন শিক্ষার্থী আসার ফলে 25 কেজি ওজন এক্সট্রা হচ্ছে, তার মানে নতুন শিক্ষার্থীর ওজন, যে যায় তার ওজন কত, 50, যে আসে তার ওজন 50 হবে না, তার থেকে 25 কেজি বেশি হবে, কত হবে, 75 কেজি। 25 কেজি বাড়লো, তার মানে 25 কেজি, 10 কেজি বাড়লে 10 যোগ করে দিবে, 60 কেজি, রাইট? তাহলে এটার ওজন কত হবে, 75 কেজি, রাইট? তো দেখো 8 নম্বরে কি বলছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডিফারেন্স 35 বর্গ সেমি। হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বর্গক্ষেত্রে বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি ও 10% কম হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, খুব ভালো অঙ্ক। এটা রাজ্যের পরীক্ষা, খুব সম্ভবত এসআই এর পরীক্ষায় 2019-এ আসছিল, ডব্লিউবিপি এসআই হয় না। দেখো এটার পার্সেন্টেজের অঙ্ক বলতে পারো, পরিমিতির অঙ্ক বলতে পারো, রাইট? চলো, ইনি কি বলছে, একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বর্গক্ষেত্রে বাহুর তুলনায়, বর্গক্ষেত্রের তো 4 বাহুর সমান। হ্যাঁ, এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে বাহুর তুলনায়, মনে করো একটা সিম্বল দিয়ে প্রকাশ করি। আচ্ছা দাঁড়াও, বর্গক্ষেত্রে বাহুর তুলনায় কত হবে বলো দেখি, 50% বেশি আর 10% কম, মনে কোনো খেয়াল করো, বর্গক্ষেত্রে বাহু যদি 100 হয় না, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 50% বেশি, 50% বেশি মানে কত হবে, তাহলে 150 বর্গ হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর 10 বর্গ, সরি সেমি দিয়ে আছে না, আচ্ছা হলো,
এটা যদি 100 ইউনিট হয় তাহলে এটা হবে 150 ইউনিট, আর বর্গক্ষেত্রে বাহু যদি 100 ইউনিট হয় তাহলে প্রস্থ হবে 10 ইউনিট কম 90, রাইট? তাহলে সবগুলাতেই ছোট করে নাও, 0 0 ক্যান্সেল। তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 10 ইউনিট হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 15 ইউনিট আর প্রস্থ কত হবে 9 ইউনিট। এখানে ক্ষেত্রফল আছে তো গুণটুন করতে হবে, তাহলে একটু বীজগণিতে যাও, বুদ্ধিমানের কাজ। তাহলে বর্গক্ষেত্রে বাহু 10 ইউনিট আমরা ধরে নিলাম 10x, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% বেশি ভাঙায় কত হলো 15 ইউনিট, তার মানে আমরা ধরি 15x, আর প্রস্থ 10 ভাগ কম আমরা ধরলাম 9x, রাইট? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15x, প্রস্থ 9x, তাহলে এটার ক্ষেত্রফল কত এনে লিখি। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে গুণ করো, তার মানে কত হয় 135x স্কয়ার, রাইট? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বস? বাহু স্কয়ার, তার মানে 10x তার স্কয়ার। এখন মনে হতে পারে স্যার এগুলো কি হচ্ছে, এভাবে করলে কি পরীক্ষায় অঙ্ক সলভ করা যাবে? একদমই করা যাবে না, এখন বোঝানোর জন্য বড় মনে হচ্ছে বস, রাইট? পরে ঠিক শর্ট হয়ে যাবে। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফলের ডিফারেন্স কত? একটা থেকে একটা মাইনাস করো, 35x স্কয়ার। এদের ক্ষেত্রফলের ডিফারেন্স 35x স্কয়ার, আর প্রশ্নের ক্ষেত্রফলের ডিফারেন্স কত বলছে বলো দেখি? 35। তাহলে এইটা যদি ক্যান্সেল করে এখানে থাকবে 1, স্কয়ার সরালে রুট হবে, 1 এর রুট ওভার করলে 1 হবে। 1 এর রুট ওভার যদি 1 হয় তাহলে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? x এর মান যদি 1 বসে, 1 স্কয়ার 1, 135 ওকে 135, ওকে? তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? তোমরা বলবে 135। বুঝতে পারছো বস? তাহলে এইটা 100 হইলে দৈর্ঘ্য হয় 150 আর প্রস্থ হবে 90, ছোট করে নিলাম। গুণটুন করতে হবে, তাহলে বীজগণিতে ট্রান্সফার করে দিলাম। হ্যাঁ, চলো এখানে দেখো একটা সরল করি আমরা। হ্যাঁ, এখানে দেখো খুব ভালো একটা আমরা সরল করবো বস। চলো সমস্তগুলা ভাঙো, 3 5 15 আর 1 16, 16 বাই 3। এখানে ভাগ আছে, তাহলে কত হবে? 9 কে 9 যোগ 2, তার মানে 11 বাই 9 ইন্টু 1 বাই 4। এখানে ব্র্যাকেট, হ্যাঁ 10 10 প্লাস 3, আর নিচে বলো দেখি 1 থেকে 1 বাই 5 বিয়োগ করলে কত হয়? 1 থেকে যদি 1 বাই 5 বিয়োগ করো কত হবে? 5 হবে লসাগু, আর উপরে কত? 5 কে 5 মাইনাস 1, তার মানে 4 বাই 5। খেয়াল করো, তাহলে 3 বাই এটা বিয়োগ করলে কত হয়? 1 থেকে 1 বাই 5 বিয়োগ করলে 4 বাই 5 হয়। এবার বাই আছে না ভাই, নিচেরটা এটারে ভাঙালে কত হয়? এটারে ভাঙালে হয় 4 বাই 5। তাহলে এটা কি হবে? নিচেরটা উল্টে যায়, উপরে যাবে 5 আর নিচে কত আসবে? 4। এটার ভাঙালে 4 বাই 5 হয় না, 3 বাই, এই বাই মানে কি? ভাগ। ভাগ থাকলে কি করব? গুণ দিয়ে উল্টাই দেব। এটা 4 বাই 5 হয়, তো আমরা কি করে দিলাম? 5 বাই 4, রাইট? আসো 16 বাই 3 করবো, সব আস্তে আস্তে করে, আগে ব্র্যাকেটের কাজটাই করে নিই, ইন্টু 1 বাই 4, 1 বাই 4, রাইট? এনে কত হবে বলো দেখি? ব্র্যাকেট ভাঙালে কি হবে? ব্র্যাকেট মানে এর বোঝায়, এর। ব্র্যাকেট তুললে কি হবে? এর। এনে কত হবে? 4 হবে লসাগু, আর এখানে কোনাকুনি গুণ। বুঝা গেল? ব্র্যাকেট তুললে কি হবে? এর। এটা কত হবে? কোনাকুনি। 4 হবে লসাগু, কোনাকুনি। 4 10 40 যোগ 3 5 15, 4 10 40 যোগ 15, তার মানে 55, রাইট? এবার এখানে ভাগ আছে, গুণ আছে, ব্র্যাকেট মানে এর। ব্র্যাকেট সরালে কি আসবে? এর। গুণ বলতে এনে এর হবে। হ্যাঁ, তাহলে এর কাজ আগে, এর কাজ করলে এখানে 55 কে 55, এখানে 4 4 16, 11 বাই 9 ইন্টু এখানে উপরে 55 আর নিচে কত আসবে? তাহলে 16। এবার কি করব? বদমাশুল, প্রথমে ভাগের কাজ পরে গুণের কাজ, রাইট? 16 বাই 3 ভাগ আছে, গুণ দিয়ে উল্টায় দাও। এখানে 11 বাই 9 আছে, তাহলে তোমরা বলবে স্যার এটা 9 বাই 11 হবে, ইন্টু 55 বাই 16। তাহলে বলো 16 16 ভোগে যাবে, 11 দিয়ে 55 রে কাটো 5, 3 দিয়ে 9 কে কাটো, 3 3 কে 9, 3 আর 5 গুণ করো, 3 5 15, রাইট? তাহলে ফার্স্টে ব্র্যাকেটের ভিতরে এটা 4 বাই 5, তাহলে ভাগ আছে, এটা গুণ দিয়ে উল্টাই দিলাম 5 বাই 4, 15 বাই 4, এখানে কত হয়? 40 যোগ 15 55 বাই 4। ব্র্যাকেট সরালি এর, এর কাজ পরে ভাগ পরে গুণ, রাইট? তার মানে এটার অ্যান্সার হবে 15। 10, এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে, খুব ভালো অঙ্ক দেখো। হ্যাঁ, কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়,
সেন্ট্রালের পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, সমানভাবে রাজ্যের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব স্ট্যান্ডার্ড অঙ্ক। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়। ওকে, তাহলে পি আর কিউ। হ্যাঁ, তাহলে প্রথম ব্যক্তি বলো দেখি 5টায় যাত্রা শুরু করে 11টায় পৌঁছায়, প্রথম ব্যক্তির কয় ঘন্টা লাগে? প্রথম ব্যক্তির কয় ঘন্টা লাগে বলো দেখি? প্রথম ব্যক্তির লাগে, এই নিচে লিখে, হ্যাঁ, প্রথম ব্যক্তির সময় কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির কতক্ষণ সময় লাগে? দ্বিতীয় ব্যক্তি 6টায় রওনা দেয় কিউ থেকে আর 12টায় পৌঁছে। আচ্ছা, ব্যাপার তো একটাই, 6টা থেকে 12টা, তার মানে কয় ঘন্টা লাগে? দ্বিতীয় ব্যক্তিরও 6 ঘন্টা, তাই না? বুঝো নাই? আরে ভাই 12 থেকে 6 ম্যানেজ করো, 6 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত ধরি? দুইটার লসাগু নিতে হয়, 6 আর 6 এর লসাগু তো 6ই হয়। তাহলে আমরা ধরলাম টোটাল ডিস্টেন্সটা কত? 6 কিমি। রাইট, সিম্পল হয়ে গেল। দুইটা 4 আর 6 থাকলে 12 হইতো, রাইট, 3 5 থাকলে 15 হইতো, সেম, তাহলে 6 কিমি ধরলাম। এবার প্রথম ব্যক্তি 6 ঘন্টায় যায় 6 কিমি, তাহলে বেগ কত? বেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, তার মানে 1 কিমি পার ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তি 6 ঘন্টায় যায়, টোটাল ডিস্টেন্স 6 কিমি, 6 ঘন্টায় 6 কিমি, তার মানে বেগ মানে 1 ঘন্টায় কত যায়? তাহলে দূরত্ব বাই সময়, তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ 1 কিমি পার ঘন্টা। ওকে, এবার একটা জিনিস, দুইজনের টাইমটা সেম বানাইতে হয়। প্রথম হইলো, তাহলে টোটাল ডিস্টেন্স 6 কিমি, দুইজনের বেগ পেলাম। হ্যাঁ, 6 ঘন্টায় 6 কিমি, বেগ 1, 6 ঘন্টায় 6 কিমি, দুইজনের বেগ সেম। এবার প্রথম ব্যক্তি রওনা দেয় কয়টায়? 5টায়, আর দ্বিতীয় ব্যক্তি কয়টায়? 6টায়। দুইজনের টাইম সেম বানাও। দ্বিতীয় ব্যক্তি 6টায় রওনা দেয় না, প্রথম ব্যক্তি 5টায় রওনা দেয়, 6টার সময় কি হবে বলে দেখি? 1 কিমি এগিয়ে যাবে। 6টার সময় প্রথম ব্যক্তি থাকবে এখানে, আর দ্বিতীয় ব্যক্তি যা শুরু করলো এখানে। প্রথম ব্যক্তি 5টায় রওনা দেয় না, আরে হ্যাঁ কি না? কয়টায় রওনা দেয়? 5টায়, তাহলে 6টা। 5টায় রওনা দিলে 6টার সময় কিছু দূর এগিয়ে যাবে, কত কিমি এগিয়ে যাবে? 1 ঘন্টায় 1 কিমি যাবে, বেগ 1। তাহলে 1 ঘন্টায় যদি 1 কিমি যায়, তাহলে বাকি থাকবে কত? 5 কিমি। ওকে, তাহলে দ্বিতীয় ব্যক্তি 6টায় এখানে, প্রথম ব্যক্তি এখানে, 6টায় এখানে। হ্যাঁ, দুইজন টাইম সেম বানাই দাও। 6টায় দ্বিতীয় ব্যক্তি এখানে, প্রথম ব্যক্তি এখানে, 1 কিমি এগিয়ে গেল, বাকি থাকলো 5 কিমি। এবার পরস্পর বিপরীত দিক থেকে যদি আসে, কতক্ষণ পর মিলিত হয়? সময় মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব বলতে মাঝখানের গ্যাপটা 5, আর বেগ বলতে দুইটা বেগ যোগ হয়। প্রথম ব্যক্তির বেগ কত? 1, আর দ্বিতীয় ব্যক্তির বেগ কত? 1। বিপরীত দিক থেকে আসছে না, দুইটা বেগ যোগ হবে, তার মানে 1 আর 1 যোগ করো 2, তাহলে 2 দিয়ে 5 কে ভাগ করো, তার মানে কত হয়? 2.5। 2.5, 2.5 ঘন্টা পর। 6টা থেকে হিসাব হচ্ছে 8টা, 2.5 ঘন্টা পর কয়টা বাজবে? 8:30। ঠিক না? 2 ঘন্টা পর 8টা, 2.5 ঘন্টা মানে বুঝো 2 ঘন্টা 30 মিনিট, কয়টা বাজবে? 8:30 বাজবে। ওকে, তাহলে কি করলাম? দুইজনের টাইম সেম বার করে নাও, বিয়োগ করে পাবে, পরে দূরত্বটা ধরো, তারপর বার করো বেগ। বেগ হওয়া যাওয়ার পর দুইজনের টাইম সেম বানাবে, স্টেপ বাই স্টেপ চলো, দেখবে কিচ্ছু নাই। সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছরে তো বাকি সময় 13% হারে সুদ দিতে হয়। সে যদি 11 বছরের শেষে এত টাকা সুদ দেয়, তবে মোট ঋণের পরিমাণ কত? ঋণ বলতে মূলধনটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে 3 বছরে কত সুদ দেয়? 1 বছরে যদি 6% হয়, তাহলে 3 বছরে কত হবে? 318%। আর পরবর্তী 5 বছরে কি হয়? 1 বছরে যদি 9% হয়, তাহলে 5 বছরে 5 9 45%। থাকবে বাকি কত থাকবে? 3 আর 5 কত হয়? 8। তাহলে 11 বছর হইতে গেলে আর কয় বছর বাকি? 3 আর 5 8 বছর হইলো, আরো কয় বছর বাকি থাকলো? 3 বছর। ঠিক না? 5 আর 3 8, বাকি থাকলো 3, 8 আর 3 11। পরবর্তী 3 বছর কত? বাকি সময় কত পার্সেন্ট হারে সুদ দেয়? 13% হারে। তাহলে 1 বছরে যদি 13% হয়, তাহলে 3 বছরে 3 করে 39। বুঝা গেল? 3 কোথা থেকে বসলো? 3 কোথা থেকে এখানে এসে বসলো? টোটাল 11 বছর বলছে না, 3 আর 5 8, বাকি থাকলো 3 বছর। তাহলে কত? 5 আর 3 8, 11 বছর। 11 বছরে কত সুদ হয় বলে দেখি? এই যে যোগ করো সবগুলা, 9 5 14 8 22 থাকবে 2,
3 2 5 6 9 আর একে 10 102% সুদ হবে। রাইট, বলো 11 বছরে কত পার্সেন্ট সুদ হয়? 102%। আর প্রশ্নের সুদের পরিমাণ কত বলছে? 8160 টাকা, দুইটাই তো সেম। তাহলে আমরা বার করলাম সুদের পরিমাণ 102% আর প্রশ্নের সুদের পরিমাণ কত আছে? 8160। ঠিক না? এইটাও সুদ, এইটাও সুদ। তাহলে 102 এর ভ্যালু যদি এত হয়, কত হয়? 8 দুগুণে 16, 8 কে 8, কত? 80 গুণ। তাহলে ঋণ কত? ঋণ মানে মূলধন, মূলধন হচ্ছে 100%, 100 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 80 গুণ। তাহলে 8 কে 8 আর 3 শূন্য, তার মানে 8000 টাকা। রাইট, 102 মানে যদি 8160 হয়, মূলধন 100%, 100 এর ভ্যালু কত হবে? 8000। এটাই অ্যান্সার বস। চলো 13, খুব ভালো অঙ্ক দেখো। এক ব্যবসায়ী 18 টাকা কেজি দরে গম কিনে 20 টাকা কেজি দরে বিক্রি করেন এবং 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন। তাহলে মন দিয়ে শুনে, এখানে 3টা প্যারামিটার হয়। 3টা প্যারামিটার বলতে প্রথমে কতটুক চাল বিক্রি করবে? 1 কেজি মানে 1000 গ্রাম। নরমালি এখানে দাম টাম না থাকলে কি করি বলে দেখি, আমরা ধরে নিই 1 গ্রামের দাম 1 টাকা, 2 গ্রাম 2 টাকা, এইভাবে আমরা সহজেই চলে যাই। কিন্তু বস এইভাবে চলতে পারবে না, কারণ 1 কেজি মানে 1000 গ্রাম, এটার দাম কত টাকা দেওয়া আছে? 18 টাকা। আর এটা কাস্টমারের কাছে বিক্রি করব কত টাকায়? 20 টাকায়। তাহলে তোমরা বলবে স্যার এটা একটা ব্যাপার হলো, 18 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করবে, 2 টাকা লাভ। কিন্তু প্রবলেম কোথায় বলো দেখি, এনে ভিতরের গল্প আছে একটা। কাস্টমারকে কিন্তু ওই ব্যবসায়ী 1 কেজি জিনিস দেয় না, কত গ্রাম, কত গ্রাম দেয় বলো দেখি? 900 গ্রাম। 900 গ্রাম মানে 900 টাকার জিনিস না। 1000 গ্রামের দাম যদি 18 টাকা হয়, তাহলে 900 গ্রামের দাম কত হবে? আসলে একটু বার করে নিই। 1000 গ্রাম প্রোডাক্টের দাম 18 টাকা, তাহলে 900 গ্রাম প্রোডাক্টের দাম কত হবে? ইন্টু 900। নিচ থেকে উপরে যাবে গোস, নিচ থেকে। 1000 গ্রাম প্রোডাক্টের, 1000 গ্রাম গম না, 1000 গ্রাম গমের দাম হচ্ছে 18 টাকা। নিচ থেকে উপরে 1000 গ্রামের দাম যদি 18 টাকা হয়, তাহলে 900 গ্রামের দাম কত? ইন্টু 900। তাহলে 200 200 ভোগে, উপরে কত হয়? 8 9 72 আর 9 কে 9 আর একে 16, 10 দিয়ে ভাগ করো, তার মানে 16.2। বুঝছো? তাহলে 1000 গ্রামের দাম 18 টাকা হলে 900 গ্রামের দাম কত? ইন্টু 900, কত হয়? 16.2 টাকা। ওকে, তাহলে 16.2 টাকার জিনিস কাস্টমারকে কত টাকায় বিক্রি করা হচ্ছে? 20 টাকায়। 18 টাকার গম দেয় না কিন্তু। 16.2 টাকার গম যদি 20 টাকায় বিক্রি করো, তাহলে কত লাভ হবে বলো দেখি? এখানে দশমিকের পরে, এখানে দশমিকের পরে কিছু নাই না, এখানে দশমিকের পরে একটা শূন্য। তাহলে এক কাজ করো, মনে করো দশমিক নাই, হ্যাঁ, এনে 3 ঘর না, দশমিকের পরে শূন্য নাও, তাহলে কত হবে? 200 থেকে 162 গেলে কত হয়? 38। পরে এক ঘর আগে দশমিক, 3.8 টাকা লাভ হবে। বুঝছো না? দশমিকের পর একটা শূন্য, এখানে দশমিকের পর 2 আছে, দশমিকের পর একটা শূন্য, তাহলে দশমিক সরাইলে কত হয়? 200 আর এখানে 162, 38, এক ঘর আগে দশমিক, বিয়োগ করতে সুবিধা হবে। এবার লাভের পার্সেন্ট কত? লাভ হয় এত টাকা, নিচে ক্রয় মূল্য, এনে লিখি লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 16.2। এনে করা যাবে? একটু পরের পেজ নেই। লাভ কত? 3.8 আর ক্রয় মূল্য কত? 16.2 ইন্টু 100। দশমিক দশমিক ক্যান্সেল, 2 দিয়ে 11, 81, 2 দিয়ে 19। এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, হ্যাঁ, 19 আর 100 রেলের প্রিভিয়াস ইয়ার, এনটিপিসি না। অনেকে বলবে স্যার এনটিপিসির প্রশ্ন আমাদের কেন করা হচ্ছে, আমরা তো রাজ্যের পরীক্ষা দিবে। আরে ভাই, সব পরীক্ষা একই ভাই, এটার অঙ্ক এটাই আসবে না এরকম কোনো বাধা দেওয়ার রুল আছে কি? আচ্ছা চলো, ঠিক আছে তো। ওকে, এনে 81 দিয়ে যদি ভাগ করো 2 বার দেও, কত হয়? 162। কত হয়? 8 2 280, 3 বার দাও, তাহলে 23 পয়েন্ট সামথিং। দেখো তো 23 দিয়ে কয়টা অপশন আছে? 23 দিয়ে একটাই আছে, তার মানে 23.45। রাইট, 16.2 টাকার জিনিস এত টাকায় বিক্রি করবে, এত টাকা লাভ, লাভের পার্সেন্ট, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ভাগটা পুরাপুরি করার দরকার নেই, 23 পয়েন্ট সামথিং, 23 দিয়ে একটাই অপশন আছে। কত নম্বর অপশন আছে? অপশন এ। রাইট পান্ডা বস, ভেরি গুড। আসো 14। 14 সেমি ব্যাসার্ধের বৃত্তে 11 সেমি চাপ কেন্দ্রে কি কোণ উৎপন্ন করবে, তার মান কত? 14 সেমি ব্যাসার্ধ হলে পরিধি কত হয়? আমরা কয়েকদিন আগেই বৃত্ত করলাম। বৃত্তের ক্ষেত্রে খেয়াল রাখবে 7 সেমি ব্যাসার্ধ হলে পরিধি হয় 44 সেমি।
আর ব্যাসার্ধ কত 14 সেমি, তাহলে ব্যাসার্ধ ডাবল না, তাহলে পরিধি, তাহলে 14 সেমি ব্যাসার্ধ দ্বারা কতটুকু পরিধি হবে, তোমরা বলবে স্যার এটাও 2 গুণ, 44 দুগুণে 88 সেমি, রাইট। তাহলে 14 সেমি দ্বারা হয় 7 সেমি দ্বারা কত হয় 44 সেমি, তাহলে 14 সেমি দ্বারা কত হবে 88 সেমি, পরিধি কত 88। এবার খেয়াল রাখবে বৃত্তের পরিধি, টোটাল পরিধি কেন্দ্রে কত উৎপন্ন করবে, টোটাল সম্পূর্ণটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 360, পরিধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 360, তাহলে 88 সেমি বৃত্তের পরিধি 88 সেমি না, নিচ থেকে উপরে 88 সেমি বৃত্তচাপ কতটুকু কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, তাহলে বলছে 11 সেমি বৃত্তচাপ কতটুকু কোণ উৎপন্ন করবে ইনটু 11, নিচ থেকে উপরে বৃত্তের পরিধি 88 না, তার মানে 88 সেমি বৃত্তচাপ দ্বারা কোণ হয় 360 ডিগ্রি, তাহলে 11 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুকু কোণ হবে ইনটু 11, ওকে, যেটা বার করবে এটা ইনটু 8, 8 দিয়ে কাটা যায়, 4 8 32, হ্যাঁ 4 40, 5 8 40, তার মানে 45 ডিগ্রি, বুঝলে। পরিধি 88 না, 88 সেমি বৃত্তচাপ দ্বারা 88 সেমি পরিধি বা বৃত্তচাপ দ্বারা কোণ হয় 360 ডিগ্রি, তাহলে 11 সেমি দ্বারা কতটুকু কোণ হবে, তাহলে আমরা ক্যালকুলেশন করে কত ডিগ্রি বার করলাম, তোমরা বলবে স্যার 45 ডিগ্রি, রাইট ফান্ডা বস, ভেরি গুড। আসো নেক্সট, ত্রিভুজ এবিসি এর কোণ বি মাইনাস কোণ এ কত আছে 10 ডিগ্রি, কোণ বি প্লাস কোণ সি কত ডিগ্রি আছে বলো দেখি 135 ডিগ্রি। এনে খেয়াল করো একটা জিনিস, এখানে আমরা দেখো কোণ বি মাইনাস কোণ এ কত আছে 10 ডিগ্রি বলো দেখি, আর কোণ সি প্লাস কোণ বি কত 135 ডিগ্রি, সবগুলো না দেখো তো দুই জায়গাতে বি আছে না, বি কোণটার মানই বার করি, কোণ বি মাইনাস কোণ এ কত আছে, কোন চিহ্ন আর দেই না, বি মাইনাস এর সংক্ষেপে লিখলাম বি, বি মাইনাস এ 10 ডিগ্রি, এটা মাইনাস আছে তো ওই পারে দিয়ে দেই, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এটা ওই পারে দিলাম বি মাইনাস 10 সমান সমান এই, ওকে, দুই জায়গাতে বি আছে না, তাহলে বিটা থাক, হ্যাঁ এর মান বার করো আর এখান থেকে সি এর মান বার করো, বি বার করবে না, বি প্লাস সি 135, তাহলে এখান থেকে সি এর মান বার করো, সি এর মান কত 135 মাইনাস বি, বি বার করবে না, কেন বার করবো না, কারণ বি দুই জায়গাতেই আছে, বি বার করি না, বুঝলে বস, এনও বি আছে এখানেও বি আছে, তাহলে এখান থেকে এর মান বার করো বি মাইনাস 10, আর এখান থেকে সি এর মান বার করো 135 মাইনাস বি। এবার তিনটা কোণের যোগফল কত হয়, এ বি সি, তিনটা কোণের যোগফল কত হয় ত্রিভুজের, তোমরা জানো কি ত্রিভুজ মানে তিনটা কোণের যোগফল কত ডিগ্রি 180 ডিগ্রি, এ কোণ কত বি মাইনাস 10, বি বি থাকবে, সি এর মানও বি দিয়ে বার করলাম, দুই জায়গাতেই কমন বি আছে না, তাহলে বি বার করবে না, এর মানও বি দিয়ে বার করো, সি এর মানও বি দিয়ে, কারণ দুই জায়গাতেই বি আছে, সি এর মান 135 মাইনাস বি, বলো একটা বি ভোগে যাবে প্লাস বি মাইনাস বি, আর এখানে কত হয় বি 135 থেকে 10 গেলে কত হয় 125 সমান সমান 180, তাহলে বি এর মান কত, এটা ওই পারে গেলে মাইনাস হবে, কত হয় 55 হয়, রাইট, তাহলে বি এর মান যদি 55 হয় এখানে বসাই দাও, 55 থেকে 10 বিয়োগ করলে তার মানে এর মান কত হবে 45 ডিগ্রি, রাইট। তো দুই জায়গাতে বি আছে, বি এর মান বার করবে না, এ বার করো সি বার করো, দুই জায়গাতে এ থাকলে এ বাদ দাও, বি আর সি বার করবে, রাইট ফান্ডা। চলো তাহলে বি এর মান হচ্ছে 55, বি এর মান বসলাম 55 মাইনাস 10, এ এর মান 45 ডিগ্রি, ভেরি গুড। 14 সেমি ভূমির ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ বলিয়ে একই ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার শঙ্কু করা হলো, শঙ্কুটির উচ্চতা কত, তাহলে চোঙ থেকে কি বানাবে বলে দেখি, শঙ্কু, এরকম গলানোর অঙ্কে না খেয়াল রাখবে, চোঙ থেকে শঙ্কু বানাবো, চোঙ, চোঙকে গলিয়ে কি বানাবো শঙ্কু, এই গলানোর অঙ্কে কনসেপ্ট খেয়াল রাখবে, এইটার আয়তন আর এইটার আয়তন সমান হবে, চোঙের আয়তনের সূত্র জানো কি পাই আর স্কোয়ার এইচ, কি সূত্র হয় পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ কত 14 না, স্কোয়ার দিতে পারো বা দুইবার গুণ, ইন্টু পাই আর স্কোয়ার, স্কোয়ার আছে দুইবার লিখলাম ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা কত 20 সমান সমান চোঙের আয়তন সমান সমান শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই
আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ। বলো শঙ্কুর ব্যাসার্ধ কত বস? ও একই ব্যাসার্ধ, একই ব্যাসার্ধ মানে চোঙের ব্যাসার্ধ কত? 14 না? এটাও হবে 14 ইন্টু 14। দুইটার ব্যাসার্ধ সেম, এটার ব্যাসার্ধ 14, এটার ব্যাসার্ধ 14, আর উচ্চতা কত জানি না, এটা বার করব। তাহলে পাই 14 14, পাই 14 14 ভোগে যাবে, এক না লিখলে হয় 3 এসে এদিকে 20 সাথে গুণ হবে, 3 × 60। তার মানে উচ্চতা কত হবে? তোমরা বলবে 60 সেমি। চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন দুইটা সমান করে দিলাম, তার মানে উচ্চতা কত? তোমরা বলবে স্যার উচ্চতা হবে 60 সেমি। রাইট ফান্ডা বস, ভেরি গুড। আসো, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হলে একটি টাওয়ারের দৈর্ঘ্য 10 মিটার বেড়ে যায়, টাওয়ারের উচ্চতা কত? রাইট, টাওয়ার বলুক স্তম্ভ বলুক ছবিটা কিরকম হবে? এরকম। আগে কত ডিগ্রি কোণ দিত বলো দেখি? 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হলো, আগে 60 ডিগ্রি কোণ দিত এরকম। এবার একটু দূরের কোনটা ছোট হবে, যত দূরে যাবে না কোনটা ছোট হবে। এবার একটু সূর্য হিলে কেড়ে, সূর্য এদিকে ছিল, এবার সূর্য এদিকে হিলে কেড়ে দিচ্ছে, এবার কত? 45 ডিগ্রি। আগে 60 ছিল, এবার কত হলে 45 ডিগ্রি। এটা হচ্ছে টাওয়ার, তাই না? এটা হচ্ছে টাওয়ার। আর এটা প্রথমে ছিল ছায়ার দৈর্ঘ্য এতটুকু, যখন 60 ডিগ্রি কিরণ দিত তখন এতটুকু ছায়ার দৈর্ঘ্য, এখন 45 ডিগ্রি কিরণ দেওয়া হয়, ছায়ার দৈর্ঘ্য এতটুকু হলো। কতটুকু বাড়লো? এতটুকু বাড়লো। কতটুকু বাড়লো? আমি অন্য কালার দিয়ে মার্ক করি, এতটুকু বাড়লো, এতটুকু। এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে এতটুকু ছায়ার দৈর্ঘ্য বাড়লো, তাই না? আগে এতটুকু ছিল, এখন বেড়ে এতটুকু হলো। কতটুকু বাড়লো? এতটুকু বাড়লো। এটা তো আগেই ছিল, আগে ছিল এতটুকু, এখন বেড়ে এতটুকু হলো। কতটুকু বাড়লো? এটা বাড়লো। এটা কতটুকু বাড়লো বলে দেখি? প্রশ্নে দেওয়া আছে 10 মিটার বাড়লো, এটা 10। খেয়াল রাখো, এটা একটা স্পেশাল ছবি সময় দূরত্বের ক্ষেত্রে। হ্যাঁ, সময় দূরত্ব বলি কেন? হাইট এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে। খেয়াল করো, প্রথমে 60 ডিগ্রি, এখন 45 ডিগ্রি। কতটুকু বাড়লো? এতটুকু বাড়লো। এটা তো আগেই ছিল, বাড়লো কতটুকু? এতটুকু বাড়লো, এতটুকু। এটা 10 মিটার। কতটুকু ছায়ার দৈর্ঘ্য বাড়লো? এতটুকু বাড়লো, এটা 10 মিটার। রাইট ফান্ডা বস, ভেরি গুড। এবার এরকম যদি ছবি দেওয়া কেন, এই দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটাও দেওয়া নাই, এটাও লম্বও নাই, ভূমি নাই, মাঝখানের গ্যাপটা দেওয়া আছে, গ্যাপটা। ওকে, মাঝখানের গ্যাপটা দেওয়া আছে। রাইট, তখন মন দিয়ে শুনবে কি হয়। তখন যদি ইসে বার করতে বলে না, কি বার করতে বলে? এই টাওয়ারের উচ্চতা, সে টাওয়ার বলুক, মিনার বলুক, স্তম্ভ বলুক, যাই বলুক, এটার উচ্চতা যদি বার করতে বলে, রাইট, যদি বার করতে বলে তাহলে কি সূত্র হবে? তাহলে সূত্র হবে এটা, উপরে ডি, নিচে কট বিটা মাইনাস কট আলফা, কট বিটা মাইনাস কট আলফা। আচ্ছা, বিটা টিটা স্যার আবার কি? কট বি মাইনাস কট এ। ডি বলতে ডিফারেন্স, মাঝখানের গ্যাপটা, এটা কত? 10। আর কট বি বলতে এ মানে বড় অ্যাঙ্গেল, আর বি মানে ছোট অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেলটা কত? 45। আর কট এ, এ মানে 60। ওকে, একটা পেজ নিয়ে নি। হ্যাঁ, তাহলে কি হলো? 10 কট 45 মাইনাস কট 60। হ্যাঁ, একটু মানগুলা জানতে হবে। তোমরা জানো কি? যদি জানে থাকে ভেরি গুড, নাইলে জানতে হবে। কট 45 1 আর কট 60 1/√3। তাহলে 10 10 এটা লসও করো, কত হবে? √3 হবে লসও। এনে √3 ওকে √3 - 1। এবার নিচেরও নিচে, এটা উপরে যাবে, উপরে হবে 10√3, এটা যাবে উপরে, আর নিচে √3 - 1। ওকে, নিচেরও নিচে এটা উপরে যাবে, উপরে 10√3, নিচে √3 - 1, তাহলে উপরে 10√3। এটাকে নিচ থেকে যদি উপরে উঠাই না, মাইনাস আছে, তাহলে তোমরা বলবে স্যার এটা প্লাস হবে। √3 - 1 আছে, উপরে তুললে হবে √3 + 1। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস আছে উপরে উঠাইলে প্লাস হবে। আর নিচে কত হবে? নিচে হবে এদের স্কোয়ারের ডিফারেন্স। এইটা স্কোয়ার, √3 স্কোয়ার কত? 3, আর 1 স্কোয়ার কত? 1। এদের স্কোয়ারের ডিফারেন্স কত? 2। তাহলে এইটারে নিচ থেকে উপরে উঠাইলে √3 - 1 আছে, উপরে উঠাইলে হবে √3 + 1, আর নিচে হবে স্কোয়ারের ডিফারেন্স। স্কোয়ারের ডিফারেন্স কত? 2। তো 2 দিয়ে 10 কাটো, 5। এবার এই 5√3 দিয়ে যদি √3 কে গুণ করো তাহলে হবে 15। 5√3 আর √3 যদি গুণ করো, তাই না?
তাহলে 5 ইন্টু √3 গুণ করো, তাহলে রুটটা উঠে যায় 3, 3 5 15। 5√3 দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 5√3। 5√3 দিয়ে √3 গুণ করো 15, 5√3 দিয়ে 1 কে গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 5√3। তার মানে এটার অ্যান্সার কত? 15 প্লাস 5√3। ওকে, খেয়াল রাখো। তাহলে এরকম যদি ছবি হয় না তাহলে উচ্চতা বার করতে গেলে কি ফর্মুলা দিব? d বাই cot b মাইনাস cot a। d বলতে মাঝখানের গ্যাপটা, cot b, b মানে ছোট অ্যাঙ্গেল আর a মানে বড় অ্যাঙ্গেল। রাইট ফান্ডা বস। তাহলে আজকে এখানেই শেষ করছি ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, চলো বাই।